তো বেসিক্যালি আজকে আমাদের টপিক হচ্ছে আমরা দেখব যে সিলেক্টরস ইন সিএসএস। খুব ইন্ট্রোডাক্টিভ টপিক, সিলেক্টরস ইন সিএসএস। ঠিক আছে? এরপরে এই সিলেক্টর জিনিসটা কি, সেটা নিয়ে আমরা দেখব। তো লেটস সি, ডিসকাস করার আগে আমরা এটা একটু টাইপ ডিক্লেয়ার করে নিই। তো সিলেক্টরের টাইপ হচ্ছে আমার ৩ রকমের। একটা হচ্ছে আমার সিম্পল সিলেক্টরস, একটা হচ্ছে আমার সিউডো সিলেক্টরস, সিউডো সিলেক্টরস, আর থার্ড ওয়ান হচ্ছে আমাদের মাল্টিপল সিলেক্টরস বা যাদেরকে আমরা বলি গ্রুপ সিলেক্টরস। মাল্টিপল সিলেক্টরস, সরি, গ্রুপ না বলাটাই বেটার, আমরা এটাকে বলতে পারি মাল্টিপল সিলেক্টরস। মাল্টিপল সিলেক্টরস, ঠিক আছে। এরপরে আমরা ওয়ান ওয়ান বাই ওয়ান আসবো। তো সবার ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল সিলেক্টরস। এরপরে সিম্পল সিলেক্টরসকে যদি আমরা ফার্দার ব্রেকডাউন করি, এটাকে আমরা তিনটে ভাগে আরো ভাগ করতে পারি। সবার ফার্স্টে কি আমাদের এলিমেন্ট সিলেক্টরস, সেকেন্ড আমাদের ক্লাস সিলেক্টর, থার্ড আমাদের কি আইডি সিলেক্ট সরি থার্ড আমাদের কি আইডি সিলেক্টরস। তো হোপফুলি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে সিলেক্টর জিনিসটা কি? সিলেক্টর মানে আমরা শুনেই বুঝতে পারছি যে কোনো পার্টিকুলার আইটেমকে সিলেক্ট করা। এরপরে এইচটিএমএল এর মধ্যে আমরা যখন কোড লিখি, তো লেটস সি, আমি যদি তোমাদেরকে খুব ব্রিফলি একটা ইন্ট্রো দিই। তো ধরো এটা হচ্ছে তোমার এইচটিএমএল এর ওয়েব পেজ। তুমি এখন এইচটিএমএল এ একটা নর্মাল ডক ফাইল ক্রিয়েট করেছো। এরপরে এটার মধ্যে তুমি কিছু লাইনস অফ কোড লিখেছো, যে লাইনস অফ কোডের মধ্যে তোমার কিছু ডিভস আছে, তোমার কিছু এইচ ওয়ান আছে, তোমার কিছু প্যারাগ্রাফ আছে, তোমার কিছু বাটনস আছে। বাট ইন টার্মস অফ যখন তুমি এটাকে রেন্ডার করতে যাবে তখন এটা কিরকম কিরকম লাগবে। তো লেটস সি, আমি বলছি যে নর্মাল এইচটিএমএল রেন্ডার পেজ। তো এটা যদি আমি ইমেজ দেখি, তো জাস্ট আ সেকেন্ড, কারেক্ট। তো এখানে কিরকম করে দেখতে পাচ্ছ যে সবার ফার্স্টে কি আছে, আমার কাছে একটা ওয়েলকাম টু জিএফজি এরকম একটা ট্যাগ এইচ1 এ আছে, তারপরে একটা এইচ2 বা এইচ3 তে লেখা আছে ফ্লাস্ক। দেন কিছু একটা লিঙ্ক আছে। লিঙ্ক মানে আমরা এই ট্যাগের থ্রু যেই লিঙ্কটাকে অ্যাক্সেস করি। হোম আছে, ইন্ডেক্স আছে, অ্যাবাউট আছে। দেন দিস ইজ আ ফ্লাক্স অ্যাপ্লিকেশন দিয়ে এখানে একটা ইউএল করা রয়েছে। ইউএল মানে একটা লিস্ট তৈরি করা হয়েছে, আনঅর্ডার্ড লিস্ট। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুলেটস এর মধ্যে কোনো রকম নিউমেরিক্যাল ভ্যালু নেই, যেটা একটার পর একটা ইনক্রিজ অর্ডারে গ্রো করে। তো এটা হচ্ছে একটা ওএল আমি বলতে পারি। ঠিক আছে? সরি, ওএল না, ইউএল, আনঅর্ডার্ড লিস্ট। এরপরে এই জিনিসটা আমার কি দেখতে খুব একটা ভালো লাগছে? অবভিয়াসলি না। কারণ পার্টিকুলারলি এখানে আমি দেখতে পাচ্ছি যে নরমাল এইচটিএমএল এ আমরা যেগুলো লিখেছি প্রায়োরিটি ওয়াইজ, বা আমি বলতে পারি যে টপ টু বটম যেরকম ভাবে আমরা কোড লিখেছি, এইচটিএমএল কি করছে আমাদের ব্রাউজারের মধ্যে সেই জিনিসগুলি ওয়ান বাই ওয়ান একটার পর একটা রেন্ডার করে যাচ্ছে। এরপরে পার্টিকুলারলি এই জিনিসটাকে যদি আমি এডিট করতে চাই, আর এডিট করে লেটছি আমি এরকম টাইপের কিছু একটা বিল্ড করতে চাই। তো দেখো এখানে আগে থেকে একটা ভালো ফিল গুড ব্যাপার আসছে, যেখানে আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাইন্ড অফ একটা নেভি ব্লু কালারের শেড আছে, আমার টেক্সট গুলো প্রপারলি অ্যালাইন্ড আছে, আমার টেক্সটের কিছু কালার আছে, টেক্সটের কিছু ফন্ট আছে। তাহলে এই প্রপার্টি গুলো আমি অ্যাপ্লাই করছি কি করে? থ্রু সিএসএস। এরপরে থ্রু সিএসএস যদি আমি এই প্রপার্টি গুলোকে অ্যাপ্লাই করি, তাহলে আমাকে ওয়ান বাই ওয়ান এই এলিমেন্ট গুলোকে সিলেক্ট করতে হবে। ধরো পার্টিকুলারলি আমরা এই হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় যদি প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে লিখে দিতাম যে কি আমাদের কালার গ্রিন, তাহলে হ্যালো ওয়ার্ল্ড এর সাথে সাথে কোনটা হতো কালার? এই আই এম এ সিম্পল বাট অসম কার্ড, এটাও আমাদের গ্রিন কালার হয়ে যেত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সিএসএস এর মধ্যে পার্টিকুলারলি কোনো এলিমেন্টকে যদি আমরা স্টাইলিং প্রোভাইড করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা সিলেক্টরস এর ইউজ করব, যেই সিলেক্টরস এর থ্রু আমরা সেই এলিমেন্টটাকে সিলেক্ট করবো, আর যেরকম ভাবে আমাদের মানে স্টাইলিং দরকার সেই স্টাইলিং গুলো প্রোভাইড করবো। এতটা ক্লিয়ার? একটু রেসপন্স করো। হ্যাঁ, 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 স্যার। কুল। একদম বেসিক ভাবে যাচ্ছি, যেখানে প্রবলেম হচ্ছে বলবে।
এরপরে সবার ফার্স্ট যেই টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এলিমেন্ট সিলেক্টর। সেটা হচ্ছে আমাদের এলিমেন্ট সিলেক্টর। এরপরে এলিমেন্ট সিলেক্টর জিনিসটা কি? এটাকে আমরা অনেক সময় কি বলি? এলিমেন্ট সিলেক্টর অর ট্যাগ সিলেক্টর। এরপর ট্যাগ মানে কি? অলরেডি আমরা HTML এর মধ্যে জানি যে এই যে H1, এই যে P, এই যে span এগুলোকে বলা হচ্ছে একেকটা ট্যাগ। তাহলে আমি যদি খুব শর্টে একবার লিখি যে CSS can select HTML elements by using an elements tag name। ঠিক আছে? এরপরে এই ট্যাগ জিনিসটা কি? সেটাকে যদি আমরা লিখি, a tag is basically the word between HTML angle brackets। এরপরে এখানে যেই আমি লিখে দিলাম HTML angle brackets, তাহলে তোমাদের কি হয়ে যাবে জিনিসটা? একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি আমরা ফার্দার একটা এক্সাম্পল নিয়ে দেখি। তো লেটস সি, এখানে আমরা আমাদের ফার্স্ট এলিমেন্ট সিলেক্টর দেখে নিলাম। এরপরে এই এলিমেন্ট সিলেক্টরকে আমরা কি করে চিনব? যেটা আমি তোমাদেরকে অলরেডি বলে দিলাম যে অ্যাঙ্গেল ব্র্যাকেটস এর মধ্যে র‍্যাপ আপ থাকবে যে HTML এর ওয়ার্ডটা। তো HTML এর মধ্যে ধরো আমরা p ট্যাগ লিখি। তাহলে p ট্যাগ এর মধ্যে কিরকম ভাবে লিখি? এটা হচ্ছে আমাদের p, দিয়ে এখানে আমাদের কাইন্ড অফ কিছু টেক্সট থাকে। দেন এই ট্যাগটাকে আমরা কি করে দিই? ক্লোজ করে দিই। তাহলে দিস ইজ হোয়াট? দিস ইজ অ্যাকচুয়ালি ট্যাগ। আর এই ট্যাগটাকেই আমরা কি বলছি? এলিমেন্ট বলছি। কারেক্ট? তো এই জিনিসটাকে যদি আমরা এডিট করতে চাই, তাহলে আমরা কি করে করব? আমরা এই ট্যাগটাকে সিলেক্ট করব। তো ধরো এই ট্যাগটার নাম কি? p। ঠিক আছে? এরপরে p ট্যাগের মধ্যে আমরা কি বলে দেব? যে আমরা কি করতে চাই? লেটস সি, আমরা বলছি কালার রেড। ঠিক আছে? তাহলে এটার থ্রু কি হবে? আমার ওয়েব পেজের মধ্যে যেখানে আমি p ট্যাগ লিখে রেখেছি, সেই প্রত্যেকটা p ট্যাগ কি হয়ে যাবে? কালার রেড হয়ে যাবে। তাহলে এটা কি আমার পার্টিকুলারলি একটা এলিমেন্ট। আপ টু দিস ওয়ান ক্লিয়ার? একদম, একদম। ঠিক আছে, কুল। স্যার, এরপরে একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, আহ, বলছি, ধরুন আমি তো মাল্টিপল প্যারাগ্রাফ ডিফাইন করতে পারি না, মানে একটা লেখার মানে কন্টেন্টের মধ্যে, তো সেখানে এলিমেন্টটা যদি আমি যে মানে কালার রেড করছি যেটা মানে তো ওই প্রতিটা প্যারাগ্রাফ তো ডিফারেন্ট এলিমেন্টস হিসেবে হিসেবে কনসিডার্ড হবে না, ওয়ান এলিমেন্ট হিসেবে হবে? না দেখো, পার্টিকুলারলি এলিমেন্ট তো ধরো তুমি মানে তুমি তোমার ওয়েব পেজের মধ্যে, এখন আমরা আইডি আর ক্লাসের মধ্যে যাচ্ছি না, বাট যদি তুমি ইন জেনারিক ওয়েতে দেখো তাহলে প্রত্যেকটা প্যারাগ্রাফ সেম। অনেকটা কিরকম জিনিস হয় যে ধরো তুমি একটা কার ক্রিয়েট করছো বা একটা তুমি গাড়ি পারচেজ করতে চাইছো। তো তোমার প্রেফারেন্স হতে পারে কি, যে পার্টিকুলারলি তুমি BMW সিরিজের কিছু কিনবে। ঠিক আছে? তন্ময় লেটস সি পছন্দ হলো Audi A6 এই জাতীয় কিছু। আমার কি পছন্দ হলো? লেটস সি আমার Mercedes পছন্দ হলো। তো এরকম ভাবে আমাদের ৩ জনের প্রেফারেন্স আলাদা হতেই পারে। প্রেফারেন্স ওয়াইজ ৩ জনের ফিচার্স আলাদা থাকতে পারে। বাট ইন জেনেরিক তুমি যদি এটার আপ হায়ারার্কিতে যাও, তাহলে এগুলো কোন ক্লাস থেকে বিলং করছে, কার ক্লাস থেকে বিলং করছে। এরপরে ধরো যে কারের মধ্যে কিছু কমন প্রপার্টিজ থাকে। যেরকম কি ৪ টে হুইলস থাকতে হবে, স্টিয়ারিং থাকতে হবে ফর মানে যেগুলো ইয়ে নয়, আ আ বট দ্বারা যেগুলোকে চালানো হয় না। তো স্টিয়ারিং থাকবে, গিয়ার থাকবে। এরকম ভাবে কিছু কমন প্রপার্টিজ থাকবে। তো এখানেও তুমি আল্টিমেটলি ডিক্লেয়ার করছো কি? তুমি তো ট্যাগ ডিক্লেয়ার করছো। সেই ট্যাগটা কি ফর্মে আছে? পি ফর্মে আছে। তো তুমি তোমার ওয়েব পেজের মধ্যে আলাদা, আলাদা সেকশনেও যদি ট্যাগটাকে ডিফাইন করো, ওটার কি মানে বা ওটা কি ডিফারেন্স হয়ে যাবে? অবভিয়াসলি না। কারণ ওটা কি অ্যাজ আ কমন বা অ্যাজ আ জেনেরিক এলিমেন্ট সব জায়গাতেই ইউজ হচ্ছে। হ্যাঁ, মানে সেটা আমি বুঝতে পারছি। ধরুন এই যে পরে যে সেকশনটা দিলেন না, যে পি কালার রেড, তো হ্যাঁ, এর মানে কি, আমি ধরুন there are 5 প্যারাগ্রাফস ইন দ্য কনটেন্ট, তো প্রতিটাই তখন আমার রেড দেখাবে? আমি প্রত্যেকটাই বলতে রেড চাইছি হবে। যে কারের ক্ষেত্রে যেরকম বিএমডব্লিউ, অডি, মার্সিডিজকে আমি সেগ্রিগেট করছি, কিন্তু এখানে আমি রেড, ইয়েলো, গ্রিন করতে পারবো কি, মানে যদি পি হিসাবে মানে সিউরলি করতে পারবো, সিউরলি করতে পারবো। ওটা আমরা আরেকটু আগে গিয়ে দেখবো, যেখানে আমরা আমাদের ক্লাসের থ্রু কি করে অ্যাক্সেস করতে হবে, আমাদের আইডি থ্রু কি করে অ্যাক্সেস করতে হবে সেই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা, এটা মানে জেনারিক যদি একটাই মানে আমার ট্যাগ থাকে প্যারাগ্রাফ, তো হ্যাঁ, সেখানে আমি পুরো মানে ওর প্রপার্টিটা ডিফাইন করছি রেড, তাহলে ইট উইল অ্যাপ্লাই মানে টু দ্যাট এলিমেন্ট। প্রপারলি আমি এটা বলব না যে তোমার একটাই যদি প্যারাগ্রাফ থাকে। দেখো এগুলো না ডিপেন্ড করে তোমার ইউজ কেসের উপরে। তোমার হ্যাঁ, ইউজ কেস কি বলছে? তোমার যদি ইউজ কেস বলছে যে আমি
প্যারাগ্রাফ ইউজ করে করতে মানে ট্যাগ দিয়ে করতে চাই তাহলে তুমি ট্যাগ দিয়ে করবে। তোমার যদি ইউজ কেস বলে যে না আমার মাল্টিপল জায়গাতে আলাদা আলাদা সিএসএস লাগবে, তো তখন তুমি কি করবে? আইডি বা ক্লাসের থ্রু যাবে। কারেক্ট? রাইট। তো এরপরে এটাকেই আমরা একটু কোড করে দেখে নিই। তো জাস্ট আ সেকেন্ড। তো আমাদের টপিক হচ্ছে এটা, সিলেক্টরস। তো যেটা বললাম যে ধরো কি হচ্ছে, আমার কাছে একটা প্যারাগ্রাফ বা আমি একটা H1 লিখে রেখেছি। সেই H1 এর মধ্যে কি কি আছে এটাকে আমি একটু কমেন্ট আউট করে দিচ্ছি। সেই H1 এর মধ্যে আমি কি লিখে রেখেছি? ক্যান্ডিডেট। এখন এই জিনিসটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি। এই পার্টিকুলার জিনিসটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি। এই রেড কালারটা এটাকে সরিয়ে দিচ্ছি। সেম এগেন এই ব্লু কালারটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি। তো চলো এই পেজটাকে আমরা একটু রেন্ডার করে দেখি কি হচ্ছে ব্যাপারটা। জাস্ট আ সেকেন্ড। Why this is not here? ঠিক আছে চলো, কোনো ইস্যু না। এই জিনিসটাকে আমরা কেটেই দিই। তো এটাকে গো লাইভ করলাম। তো গো লাইভ করার পরে আমার কিরকম ধরনের আসছে জিনিসটা? নরমাল এইচটিএমএল রেন্ডার হচ্ছে। এরপরে আমি চাই না যে জিনিসটা এরকম ভাবে আসুক। আমি চাই এটার মধ্যে কিছু স্টাইলিং প্রোভাইড করতে। তাহলে আমি কি করতে পারি? এটার মধ্যে স্টাইল প্রোভাইড করতে পারি। এরপরে স্টাইল প্রোভাইড করার জন্য আমার কাছে 3 সেভারাল ওয়েজ আছে। আমরা এতক্ষণ সিলেক্টরস দেখছিলাম, কিন্তু আমরা অনেক কথা বললাম যে স্টাইল প্রোভাইড করব, কিন্তু কিভাবে প্রোভাইড করব? তো আমার পার্টিকুলারলি সিএসএস ডিফাইন করা বা সিএসএস লেখার ৩ টে স্টেজ হয়। তার মানে 3 ওয়েজ অফ ডিক্লেয়ারিং সিএসএস। এগেইন আমরা আগে থিওরি দেখে নিই, দেন আমরা প্র্যাকটিক্যালের দিকে জাম্প করব। সবার ফার্স্টে যে স্টেজটা হচ্ছে সেটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস। সেকেন্ড হচ্ছে আমার ইন্টারনাল। লাস্ট ওয়ান আমাদের হচ্ছে এক্সটার্নাল। তো চলো সবার ফার্স্টে আমরা দেখে নিই যে হোয়াট ইজ মানে what actually mean by inline CSS। তো ইনলাইন সিএসএস কে যদি আমি বলি, তাহলে আমি আমার ট্যাগের মধ্যে, যেহেতু আমি বুঝতে পারছি যে ইনলাইন, সেই লাইনের মধ্যেই কিছু করতে হবে। সেই জন্য আমি কি করব? যেই এইচটিএমএল এর ট্যাগটা আমি লিখেছি, সেই এইচটিএমএল ট্যাগের মধ্যেই আমি আমার সিএসএস কে লেখা স্টার্ট করব। তো লেটস অ্যাজিউম এখানে এই H1 টাকে আমি এডিট করতে চাই। তাহলে ট্যাগের মধ্যে যদি আমি পার্টিকুলারলি স্টাইলিং ইমপ্লিমেন্ট করতে চাই, কিরকম ভাবে করব? আমি অ্যাজ অ্যান অ্যাট্রিবিউট এখানে কি পাস করব? স্টাইল। ভালো করে মনে রাখবে, যখন ট্যাগের মধ্যে আমরা স্টাইলিং কে ইউজ করি তাহলে ওটা স্টাইল ট্যাগ হয় না, স্টাইল অ্যাট্রিবিউট হয়। কারণ ওটা H1 এর একটা প্রপার্টি। ওর নিজস্ব আইডেন্টিটি নেই আনটিল অর আনলেস ওই H1 টা এক্সিস্ট করছে। কারেক্ট? তো এটা হচ্ছে অ্যাট্রিবিউট। মানে হুম, ধর্ম কখন হয়? যখন জিনিসটা অ্যাকচুয়ালি বাস্তবে এক্সিস্ট থাকবে তখনই। যদি জিনিসটাই বাস্তবে প্রেজেন্ট থাকলো না, তাহলে ওর কি প্রপার্টি এক্সিস্ট করবে? কখনোই না। না। তো এটা হচ্ছে আমার স্টাইল অ্যাট্রিবিউট। তো লেটস সি, আমি এখানে বলে দিলাম যে আমার টেক্সটের কালার কি হয়ে যাক? টেক্সটের কালার হয়ে যাক রেড। তো যেই আমি লিখলাম রেড, আমার কি টেক্সটের কালার রেড হয়ে গেল? একদম হয়ে গেল। কারেক্ট? এটাই কোনো ইস্যু? বলো স্টিল যদি কোনো প্রবলেম থাকে। ইনলাইন সিএসএস কি করে করতে হয়? লেটস সি আরেকটা তোমাদেরকে বলে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার, লেটস সি ব্যাকগ্রাউন্ড কালার তুমি বলে দিলে ব্ল্যাক। তাহলে ব্ল্যাক এর থ্রু কি হচ্ছে? এর যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে? ব্ল্যাক। কারেক্ট? তাহলে এটা হয়ে গেল তোমার ইনলাইন সিএসএস। ঠিক আছে?
সেম ওয়েতে তুমি এখানেও ইনলাইন সিএসএস লিখতে পারো। যেরকম এই পি ট্যাগটাকে তুমি করছো ইনলাইন। তাহলে ইনলাইন যদি করো তাহলে ধরো আমি বলে দিচ্ছি যে এটা যে ব্যাকগ্রাউন্ড কালার, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাক? অ্যাকুয়া। তো এবারে খুব ভালো একটা অবজারভেশন যে আমরা তো বললাম যে পি ট্যাগের মধ্যে যদি আমরা কোন রকম স্টাইলিং প্রোভাইড করি তাহলে তো ওটা ৩ টে পি তেই রিফ্লেক্ট হওয়া উচিত। যেটা টেকনিক্যালি একদম ঠিক। যেটা টেকনিক্যালি একদম ঠিক যে আমার প্যারাগ্রাফের মধ্যে যদি যেখানে পি আছে সেই প্রত্যেকটা পি এর কালার কি হয়ে যাওয়া উচিত? রেড হয়ে যাওয়া উচিত, কারেক্ট? মানে এখানে আমরা যেটা লিখেছি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকুয়া। তো প্রত্যেকটা পি এর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকুয়া হয়ে যাওয়া উচিত। বাট ইন টার্মস অফ কখন? যখন আমরা ইন্টারনাল বা এক্সটার্নাল সিএসএস ইউজ করছি। এখানে তুমি স্পেসিফিক্যালি ওকে মেনশন করে দিচ্ছ কোন যে লাইন? তোমার এই ট্যাগটা লাইন নাম্বার 22 তে যে পি ট্যাগটা আছে সেটার অনলি স্টাইলিং কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকুয়া। তো সেটার জন্যই ও শুধুমাত্র যে ফার্স্ট প্যারাগ্রাফ আছে যেখানে শুভায়ন লেখা আছে সেই শুভায়ন ট্যাগটাকে কি করছে? স্টাইলিং প্রোভাইড করছে। লেটস সি পরেরটাতে গিয়ে তুমি কি বলে দিলে যে তোমার স্টাইল কি হয়ে যাক? ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, বা আমি ধরছি ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন। তো কি হয়ে গেল? ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন। তো ইনলাইন সিএসএস এ এই একটা প্রবলেম আছে যে তোমাকে কি করতে হবে? ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লাইনে গিয়ে বলতে হবে যে আচ্ছা এই ট্যাগের জন্য আমি কি প্রপার্টি চাই না চাই। কারেক্ট? তাহলে ইনলাইন সিএসএস তোমরা বুঝতে পেরে গেছো। আর ইনলাইন সিএসএস এর মধ্যে কি করে আমরা স্টাইল প্রোভাইড করতে পারি সেটা বুঝতে পারলে? হ্যাঁ। কুল। এরপরে পার্টিকুলারলি আমাদের টার্ম আছে সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এরপরে ইন্টারনাল সিএসএস কি সেটা আমরা দেখি। তো লেটস সি আমি এটাকে একটু কমেন্ট আউট করে দিলাম। ৩ টে আমার কাছে প্যারাগ্রাফ আছে। এরপরে ইন্টারনাল সিএসএস লেখার ধরন কি? ধরো ইন্টারনাল সিএসএস যদি আমি লিখতে চাই তাহলে আমাকে এইচটিএমএল এ পার্টিকুলারলি কি করতে হবে? এখন আমি এই দুটো লাইনকে একটু কমেন্ট আউট করে দিই। হ্যাঁ, আমাকে এইচটিএমএল এ আমাদের হেড যেখানে শেষ হচ্ছে সেটার নিচে আর বডি যেখানে শুরু হচ্ছে এটার উপরে একটা স্টাইল ট্যাগ মেনশন করতে হবে। ভালো করে মাথায় রাখবে এটা হচ্ছে আমার স্টাইল ট্যাগ। কেন ট্যাগ? কারণ এটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে র‍্যাপ আপ আছে। আর আমরা একটু আগেই দেখেছিলাম যে যেই পার্টিকুলারলি থিং গুলো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে র‍্যাপ আপ থাকে এইচটিএমএল এর মধ্যে সেগুলোকে আমরা অ্যাজ এ কি কনসিডার করি? অ্যাজ এ ট্যাগ কনসিডার করি। যেটা এখানে আমরা দেখলাম যে এ ট্যাগ বেসিক্যালি আ ওয়ার্ড বিটুইন এইচটিএমএল অ্যাঙ্গেল ব্র্যাকেটস। তাহলে এখানে ইন্টারনাল সিএসএস ইউজ করার সময় কি প্রপার্টি ইউজ মানে সিএসএস কি ওয়েতে ইউজ হচ্ছে? অ্যাজ এ ট্যাগ। আর ট্যাগটা আমরা লিখছি কোথা থেকে? হেডের নিচে বডির ওপরে। ঠিক আছে? তো স্টাইল ট্যাগের মধ্যে আমরা বলে দিলাম যে এখানে আমাদের সমস্ত সিএসএস এর কনফিগারেশন থাকবে। এরপরে শুধু কি এটা বললেই হয়ে যাবে? অবভিয়াসলি না। আমাকে কি বলতে হবে যে আমি পার্টিকুলারলি কোন এলিমেন্টকে এডিট করতে চাইছি। তো যেহেতু আমরা দেখছিলাম যে ট্যাগ নেম, তাহলে আমাদের ট্যাগ নেম কি? পি। তো আমরা এই পি টাকে কি করব? এডিট করব। তো আমরা সবার ফার্স্টে পি কে সিলেক্ট করলাম থ্রু ইউজিং নরমাল পি। আর এরপরে আমরা যেই জিনিসগুলো প্রোভাইড করতে চাই সিএসএস এর থ্রু সেগুলো ওখানে লিখে দিলাম। যেরকম ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দিলাম ইয়েলো আর কালার আমি কি বলে দিলাম? ব্রাউন। তো এটার থ্রু কি হলো? তোমার পার্টিকুলারলি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো চলে এলো আর তোমার যে টেক্সট ওই টেক্সটটা কি হয়ে গেল? ব্রাউন। এরপরে এখানে তো সব জায়গাগুলোতেই রিফ্লেক্ট হচ্ছে কারণ এখানে তুমি অ্যাজ এ টপ অফ দ্য হায়ারার্কি কি বলে দিলে? যে তোমার যতগুলো প্যারাগ্রাফ আছে সেই সব প্যারাগ্রাফ গুলোর মধ্যে কিছু কমন প্রপার্টিজ থাকবে। সেটা কি? তোমার ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন হবে, সরি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হবে আর কালার ব্রাউন হবে। এরপরে লেটস সি লেটস সি তুমি কি বললে? একটা প্যারাগ্রাফে গিয়ে তুমি এরকম করে বলে দিলে যে এটা স্টাইলিং কি হয়ে যাক? ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকুয়া। তাহলে তুমি যেই পার্টিকুলার ইনলাইন সিএসএস এ গিয়ে লিখে দিলে যে এই পি ট্যাগটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার কি করে দিতে? অ্যাকুয়া করে দিতে। তাহলে প্রায়োরিটি কে বেশি পেল? ইন্টারনাল সিএসএস নাকি ইনলাইন সিএসএস? ইনলাইন সিএসএস। ইনলাইন। তাহলে এখানে আমরা আরেকটা অবজারভেশন কি দেখলাম? যে priority wise if we write both the properties in a document like internal and inline on a same element, the inline CSS part will be more exposed. এটা কি হবে? বেশি আমার এক্সপোজার পাবে। এটা আমরা এখানে ক্লিয়ার অবজারভেশনে দেখে নিলাম। কারেক্ট? তো হোপফুলি তোমরা ইয়েস। ইন্টারনাল সিএসএস থ্রু কি করে ট্যাগ কে অ্যাচিভ করতে পারো মানে ট্যাগ কে সিলেক্ট করে সেটাকে এডিট করতে পারো সেটা বুঝতে পেরে গেছো। ইয়েস। এরপরে পার্টিকুলারলি আমার আরেক ধরনের জিনিস হয় যেটাকে আমরা বলি এক্সটার্নাল। এক্সটার্নাল আমার ক্রিয়েট করার জন্য কি করতে হবে? এক্সটার্নাল মানে আমি বুঝতে পারছি যে ওটা বাইরের। তো লেটস সি দিস ইজ মাই এইচটিএমএল ডক। দিস ইজ মাই এইচটিএমএল ডক। এটা কি আমার এইচটিএমএল এর একটা ডকুমেন্ট। আর এতক্ষণ আমরা কি লিখছিলাম? এই এইচটিএমএল ডকুমেন্টটার মধ্যেই
সিএসএস কে লেখার ট্রাই করছিলাম। সেটা হতে পারে ইন্টারনাল সিএসএস, সেটা হতে পারে ইনলাইন সিএসএস। বাট এখন যেহেতু আমার কাছে টার্ম আসছে যে এক্সটার্নাল সিএসএস কি? তো এক্সটার্নাল সিএসএস বোঝানোর জন্য আমি কি করতে পারি? যে এক্সটার্নাল অবভিয়াসলি আমি বুঝতে পারছি যে এটা HTML ডকুমেন্টের মধ্যে এক্সিস্ট করবেই না। এটা বাইরে কোথাও এক্সিস্ট করবে। তো ধরো তুমি তোমার HTML কোডের মধ্যে এই P ট্যাগ লিখে রেখেছো, H1 ট্যাগ লিখে রেখেছো। আর তুমি কি করছো? এই সিএসএস টার মধ্যে কি বলছো যে P ট্যাগকে এডিট করে কিছু না কিছু একটা প্রপার্টিজ সেট করে দিতে। H1 কেও এডিট করে কিছু না কিছু ট্যাগ বা অ্যাট্রিবিউটস সেট করে দিতে। বাট চলো দেখি এটা করে দেখি। তো আমি পার্টিকুলারলি এই জিনিসটাকে একটু কমেন্ট আউট করে দিচ্ছি। আর এক্সটার্নাল সিএসএস এর আমরা এক্সাম্পল দেখি। তো আমি একটা H1 এ কি লিখে রেখেছি? হ্যালো দিস ইস মাই এক্সটার্নাল সিএসএস ডেমো। রেন্ডার হয়ে গেছে। আর সেম ওয়েতে আমি কি করেছি? সেম ওয়েতে আমি একটা সিএসএস এর আলাদা ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি। সিএসএস এর যদি তোমরা ডকুমেন্টের এক্সটেনশন দেখো তাহলে ডট সিএসএস। যেরকম HTML ডকুমেন্ট বোঝানোর জন্য আমাদেরকে কি করতে হয়? লাস্টে ডট HTML লিখতে হয়। পার্টিকুলারলি কোনো ভিডিও যদি তোমরা ফরম্যাট দেখো তাহলে ওখানে ডট এমপি4 থাকে। যদি তোমরা কোনো গান শোনো তাহলে ওটা যেরকম এক্সটেনশন ডট এমপি3 থাকে। ইমেজেস এর জন্য জেপিজি, জেপিইজি সামথিং লাইক দ্যাট। তো সেরকমই সিএসএস এর ফাইল বোঝানোর জন্য এন্ডে কি রাখতে হবে? ডট সিএসএস। তো আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম যেটার নাম দিলাম আমরা স্টাইল আর তারপরে ডট সিএসএস। এরপরে এখানে গিয়ে আমরা সিম্পল কি বলছি? এখন আমরা এই জিনিসগুলোকে একটু কমেন্ট আউট করে দিই। আমরা বলছি যে এই যে H1 সেই H1 টার জন্য ব্যাকগ্রাউন্ড কালার কি করে দিতে ব্লু আর এটা টেক্সট কালার কি করে দিতে ইয়েলো। বাট এটা কি আমার ওয়েব পেজের মধ্যে কোন রকম রিফ্লেকশন ক্রিয়েট করেছে? দেখতে তো পাচ্ছি কেন দেখতে পাচ্ছি না? কারণ দেখো যদি তুমি এন্টিটি ওয়াইজ ট্রিট করো তাহলে এই HTML টা আর এই CSS টা এগুলোর মধ্যে কি কোন রকম লিংকেজ আছে? বা এগুলো কি একটার সাথে অন্যটা কো-রিলেটেড? একদমই না। এবারে একটা যদি খুব বেসিক এক্সাম্পল লেটস সি দিস ইজ ইওর হাউস। এরপরে তোমার বাড়ির মধ্যে তুমি কাকে অ্যালাউ করবে? তোমার মা-বাবা, তোমার আত্মীয়-স্বজন এদেরকে। বাট ধরো পার্টিকুলারলি বাইরে থেকে একটা পোস্টম্যান আসছে। সেই পোস্টম্যান কি আননেসেসারিলি তোমার ঘরে এন্টার করে দিতে পারবে? দিয়ে তোমার ঘরে কোনো জিনিসকে চেঞ্জ করে দিতে পারবে? ধরো কিছু একটা ফ্লাওয়ার ভাস রাখা আছে সেটাকে ও জায়গা থেকে সরিয়ে দিল। বা ধরো তোমার ডাইনিং টেবিল আছে সেটাকে ও পার্টিকুলারলি একটা রুম থেকে অন্য রুমে শিফট করে দিল। সেটা কি করতে পারবে উইথআউট ইওর পারমিশন? না, পারবে না। তাহলে যখনই আমরা এক্সটার্নাল এন্টিটি ইউজ করছি আমাদেরকে কি বলতে হবে যে ঠিক আছে কোনো ইস্যু না। যদি আমি আমার পার্টিকুলারলি HTML পেজের মধ্যে সেই CSS কনফিগারেশন গুলোকে ইভ্যালুয়েট করতে চাই। মানে ইভ্যালুয়েট মানে কি ওই সিএসএস এর রেজাল্টস গুলোকে আমি রিফ্লেক্ট করাতে চাই। তাহলে আমি কি করব? ফার্স্ট অফ অল একটা লিংকেজ ব্রেক করব। একটা লিংকেজ ক্রিয়েট করব। কার আর কার মধ্যে? HTML আর CSS এর মধ্যে। ইফ I give the permission to the CSS to manipulate myself, then CSS will manipulate the HTML document. কারেক্ট? তো এখানে গিয়ে আমাকে HTML এ কি করতে হবে? একটা লিংকেজ ক্রিয়েট করতে হবে। আর লিংকেজ ক্রিয়েট করার জন্য আমি কি করব? আমার পার্টিকুলারলি হেড ট্যাগ এর মধ্যে স্টাইল এর নিচে আমি এরকম করে একটা লাইন লিখব যে লিংক রেল রেলের মধ্যে কি থাকবে? আমার স্টাইল শিট, এটা নরমাল সিএসএস মানে সিনট্যাক্স। আর href মানে কি? যে কোন ফাইলটাকে আমি লিংক করাতে চাই। তো আমার এখানে ফাইলটার নাম কি ছিল? style.css। লেটস সি তোমার ফাইলের নাম abc.css। তাহলে এখানে কি লিখতে? abc.css। ঠিক আছে? তাহলে এটার থ্রু তুমি কি বলে দিলে যে ঠিক আছে আমি কোন এক্সট্রা পার্টিকুলার ফাইলকে সাপোর্ট করব? এই style.css। তাহলে style.css এরপর নিজের মধ্যে যা লিখবে সেই জিনিসগুলো রিফ্লেক্ট হবে কার মধ্যে? HTML HTML ডকুমেন্টের মধ্যে। তো এবারে যদি আমরা ডকুমেন্টে যাই, এই জিনিসটা হয়ে হয়ে গেল? একদম হয়ে গেল। কারণ কি? তুমি ওকে পারমিশন দিয়ে দিলে যে আমার ডকুমেন্টের মধ্যে যা জিনিস আছে সেগুলো ম্যানিপুলেট করার অধিকার আমি তোমাকে দিয়ে দিলাম। কারেক্ট? বাট যদি আমরা এই লিঙ্কেজটা এস্টাবলিশ না করতাম তাহলে কি এটা হচ্ছিল? অবভিয়াসলি না। না। তাহলে এরপরে আমরা আমাদের এক্সটার্নাল সিএসএস ও দেখে নিলাম। কারেক্ট? এরপরে চলো দেখি যে এক্সটার্নাল সিএসএস এ আমরা কি লিখেছি? এইটা ব্যাকগ্রাউন্ড ব্লু। এরপরে যদি এই সেম জিনিসটাকে আমরা ইন্টারনাল এ লিখি, সেম জিনিসটাকে আমরা ইন্টারনাল এ লিখি। ১ সেকেন্ড। ইন্টারনাল এ লিখলাম। আমাদের কি নাম ছিল? আচ্ছা এটা তো ছিল না। আমাদের H1 ছিল না? হুম। জাস্ট জাস্ট আ সেকেন্ড। আমরা স্টাইল ট্যাগটাকে ইয়ে করে দেই। আর ওপসি আমাদের H1 ছিল। তাহলে H1 কে গিয়ে আমরা কি বলছি? যে এটার ব্যাকগ্রাউন্ড কালার লেটস সি পিঙ্ক করে দিতে। আর কালার কি করে দিতে? ব্লু। তো এটার থ্রু কি হবে? তোমার কি মনে হচ্ছে কোনটা একটা বেশি প্রায়োরিটি পাবে? ইন্টারনাল না এক্সটার্নাল? আমরা কি দেখতে পেলাম?
যে যদি আমরা সেম ট্যাগের উপরে এক্সটার্নাল আর ইন্টারনাল দুটো সিএসএস লিখি, তাহলে ইন্টারনাল সিএসএস বেশি প্রায়োরিটি পাবে। তাহলে প্রায়োরিটি ওয়াইজ ইন্টারনাল আর এক্সটার্নাল এর মধ্যে কে জিতছে? ইন্টারনাল। ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে কে চলে এলো? ইন্টারনাল। যদি আমরা সেম এলিমেন্টের উপরে কি অ্যাপ্লাই করতে চাই? সিএসএস অ্যাপ্লাই করতে চাই। এরপরে ইন টার্মস অফ ইন্টারনাল আর ইনলাইন, এগেন এই দুটোর মধ্যে কে জিতবে? ইনলাইন। ইনলাইন। তাহলে আমরা প্রায়োরিটি বুঝতে পেরেছি যে কার প্রায়োরিটি সব থেকে বেশি। কুল। এরপরে পার্টিকুলারলি আমরা দেখে নিলাম আমাদের সিএসএস এর টাইপ আর সিএসএস এর মধ্যে আমাদের যে গেট এলিমেন্ট বাই আইডি আছে সেটা। আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। তন্ময়, বুঝতে পেরেছো? হ্যালো? হ্যালো? অরিজিৎ, বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ স্যার। নেক্সট আমরা পরের সেকশনে জাম্প করতে পারি। সেটা হচ্ছে আমাদের অলরেডি আমাদের এলিমেন্ট হয়ে গেছে। এরপরে আমরা ক্লাসের দিকে যাই। তাহলে ক্লাস। একটা সরি, একটা কোয়েশ্চেন মনে হলো, সেটা হলো যে এক্সটার্নাল যে সিএসএস এর যে ইউসেজ, সেটা তখনই আমরা করবো যেটা আমার মানে যে স্টাইলিংটা আমার কাছে নর্মালি লাইব্রেরিতে অ্যাভেলেবেল নেই, এরকম ক্ষেত্রে করবো কি মানে কখন ইউজ হবে এক্সটার্নাল সিএসএস? দেখো, সবথেকে বেটার ওয়ে হচ্ছে সিএসএস লেখার এক্সটার্নাল সিএসএস এর মধ্যেই। কারণ তুমি ফাইলগুলোকে সেগ্রিগেট করে দিচ্ছ। আচ্ছা। কারণ অবভিয়াসলি তুমি একটা জিনিস ভাবো যে যখন তুমি কোনো তোমার ডেভেলপারকে দিয়ে কাজ করাচ্ছ আর একটা ফাইল তুমি দিয়ে দিলে, সেই ফাইলের মধ্যে 1000টা লাইনে কোড লেখা আছে, সেটা ওর পক্ষে ডিবাগ করাটা বেশি ইজি হবে নাকি পার্টিকুলারলি তুমি 200 লাইন এইচটিএমএল ফাইলে লিখে দিলে আর বাকি যে সিএসএস টা আছে সেটা তুমি সিএসএস ফাইলের মধ্যে লিখে দিলে, সেটা ডিবাগ করা বেশি ইজি হবে। অবভিয়াসলি সেকেন্ড অ্যাপ্রোচটা। তো আইডিয়ালি আমরা কোন মানে অ্যাপ্রোচের দিকে যাব? এক্সটার্নাল অ্যাপ্রোচের দিকে যাব। এরপরে তুমি যেটা জিজ্ঞেস করলে যে যখন আমাদের কোনো আলাদা রকম লাইব্রেরিজ থাকবে, সেটা সেটা কোনো রকম ইয়ে নয়। এখানে লাইব্রেরিজ এর কোনো কনসেপ্টই আসবে না। জাস্ট কাইন্ড অফ এটা এক ধরনের লেখার ধরন। ওকে। ঠিক আছে? এখন পার্টিকুলারলি তুমি এক্সটার্নাল সিএসএস এর দিকে যাবে। বাট ইন টার্মস অফ যখন তুমি টেলভিন বা বুটস্ট্র্যাপ এই জাতীয় জিনিসগুলো করবে, তো তখন তোমাকে ইনলাইন সিএসএস এ নিয়ে যাওয়া হবে। কারণ আমরা এখনই দেখলাম যে সবথেকে বেশি প্রায়োরিটি কে পায় সিএসএস এর মধ্যে? ইনলাইন। হ্যাঁ স্যার, একটা আপনি প্রিভিয়াস একটা ক্লাসে আমার মনে আছে প্রথম দিকে ওই দুটো ফন্ট আপনি মানে ইম্পোর্ট করেছিলেন ফ্রম ডিফারেন্ট সাইট। তো হুম, মানে ওটা তো একটা স্টাইলিং, তো মানে ইটস আ পার্ট অফ সিএসএস, তাই না? হুম, তো হুম। মানে সেটা তাহলে কি ওইটা তো সেটা আমরা আমরা কি সেটা আমরা এক্সটার্নালি নিচ্ছি? সেটা আমরা এক্সটার্নাল সিএসএস এর থ্রু অ্যাচিভ করেছিলাম। বাট ওই সেম জিনিসটাকে আমরা কি করতে পারি? ইন্টারনালিও অ্যাচিভ করতে পারি। ধরো আমি তোমাকে দেখাই, যদি গুগল ফন্টস, কারেক্ট? হ্যাঁ। তো লেটস সি, ব্রাউজ ইওর ফন্টস। ধরো আমরা এই ফন্টটাকে সিলেক্ট করলাম, গেট গেট ফন্ট। এখানে যাচ্ছি আমরা, গেট এমবেডেড কোড। হুম। এরপরে আমরা দুটো ওয়েতে করতে পারি, একটা হচ্ছে লিঙ্ক, একটা হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট কখন সাপোর্ট করবে? আমার লোকাল মেশিনে থাকতে হবে না কি জিনিসটা, ফাইলটা? কারেক্ট। দেখো, ইম্পোর্ট তখন সাপোর্ট করছে যখন আমি এক্সটার্নাল সিএসএস ইউজ করছি, সেখানে আমি ইম্পোর্ট স্টেটমেন্টটা লিখতে পারি। কারেক্ট। আর রাইট। শুধু যে এক্সটার্নাল ইয়েতেই সাপোর্ট করবে সেটা না, এমবেড দিস কোড ইন দ্য হেড অফ দ্য এইচটিএমএল। আমাদের এইচটিএমএল এর হেডের মধ্যে কি লিখতে হবে? এইটা। তো ধরো চলো আমি এই লাইনটা লিখে নিলাম আমাদের এইচটিএমএল এর মধ্যে। তো লেটস সি, আমাদের যে এইচটিএমএল এর ডক ছিল, সেই এইচটিএমএল ডকের মধ্যে হেডের মধ্যে আমরা কি লিখে নিলাম? যে লাইনটাকে কপি করে এনেছিলাম। ঠিক আছে? কার মধ্যে লিখবো? এই জিনিসটা দেখতে পেলাম যে স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হবে, কারেক্ট? হ্যাঁ। স্টাইল ট্যাগের মধ্যে একটা র‍্যাপ আপ আছে। তো ভুল লিখতাম, এই জায়গাটায় লিখতে হতো স্টাইল ট্যাগের মধ্যে। ঠিক আছে? ইম্পোর্ট করে নিয়েছি। এরপরে এই ফন্টটার নাম কি? রোবোটো। তাহলে চলো আমরা পার্টিকুলারলি কি করে নিই, এখন দেখি যে আমাদের ওয়েব পেজে কি আছে। ওয়েব পেজে কিছু নেই এখন, টিল নাও। তো লেটস সি, আমরা একটা যে কোনো ইয়েকে কমেন্ট করে দিই। হুম, উপস, আমরা হ্যাঁ, সরি, ভুলভাল ইম্পোর্ট করে দিলাম। গেট এমবেডেড কোড, নিচে ইম্পোর্ট, ইম্পোর্ট ইউআরএল। হুম, হুম, ঠিক আছে।
দিস ওয়ান। এরপরে আমরা কি করব? একটা যেকোনো লাইনকে কমেন্ট করছি। তো ধরো আমরা ইন্টারনাল সিএসএস টাকেই করছি। তো এখন আমার পার্টিকুলারলি কি আছে? এইগুলো আছে। এরপরে আমি যদি গিয়ে বলে দিই যে আমার যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফটাকে একটু এডিট করতে। তো সেই প্যারাগ্রাফটাকে আমি কি করলাম? কমেন্ট আউট করলাম। তো এগুলো চলে এলো। এরপরে আমি এখানে যদি স্পেসিফিক্যালি মেনশন করে দিই ফন্ট ফ্যামিলি। আর ফন্ট ফ্যামিলি আমার এখানে কি নাম ছিল? রোবোটো। এই রোবোটোটাকে যদি আমরা এখানে লিখি যে দিস ইজ আর রোবোটো ফন্ট, তাহলে ফন্ট কি আমার পাল্টে গেল? ফন্ট কি আমার পাল্টালো? দেখো রোবটটা যখন আমরা লিখিনি, এক্সপোর্ট করিনি, তখন এরকম ফন্ট আসছিল। আর যখন আমরা রোবটকে ইম্পোর্ট করলাম, তখন চেঞ্জ কি হলো। হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। তাহলে সেম ওয়েতে আমরা যে আগের দিন যেখানে এক্সটার্নাল কেসেস এর থ্রু অ্যাচিভ করেছিলাম, আজকে কিসের থ্রু দেখে নিলাম? ইন্টারনাল। এরকম তোমার কোড লেখার আলাদা আলাদা ওয়েজ হয়। ধরো তুমি কি করতে চাইছো, যে লিঙ্ক স্টেটমেন্টের থ্রু কি করে আনতে চাইছো। তাহলে এখানে কি বলছে? এমবেড দিস কোড ইন ইওর হেড ডকুমেন্ট। তাহলে হেড ডকুমেন্টের মধ্যে আমাকে কি করতে হবে? এই ৩ টে লাইন মানে পেস্ট করতে হবে। তাহলে দেখো এরাই ডকুমেন্টেশনের মধ্যে বলে দিয়েছে যে কি করে আমি ইউজ করব। সেজন্য সবসময় যখনই তুমি কোনো নতুন জিনিস শিখবে, তো অবভিয়াসলি গো ফর দ্য ডকুমেন্টেশন ফার্স্ট। ঠিক আছে? কারণ এগুলো অ্যাকচুয়ালি ওদের দ্বারা রিসার্চ করে ওদের ডেভেলপার্সরা ক্রিয়েট করেছে। অবভিয়াসলি আমি এটা বলছি না যে ডকুমেন্টেশনটা সবসময় সিনিয়র ডেভেলপাররা লেখে। বেসিক ইন্টার্নস এরাই ম্যাক্সিমাম ডকুমেন্টেশন লেখে। বাট স্টিল তুমি গো থ্রু করতে পারো। কারণ অনেক ডকুমেন্টেশন খুব বাজেও হয়। ঠিক আছে? এতটা আই হোপ তোমাদের ক্লিয়ার। ইয়েস স্যার। কুল। এরপরে আমাদের পরের টার্ম সেটা হচ্ছে আমাদের ক্লাস সিলেক্টরস। ক্লাস সিলেক্টরস কি? ক্লাস সিলেক্টরস মানে হচ্ছে যে ধরো আমি তোমাকে বললাম যে তুমি ক্লাসিফাইড করে দিলে। ধরো আমি কি বলছি? এরকম ধরনের একটা জিনিস বলছি যেখানে আমি নিজের মধ্যে একটা এন্টিটি, ধরো আমি আমার এক্সাম্পল দিলাম। আমি অ্যাজ অ্যান অবজেক্ট, অরিজিৎ তুমি একটা সেপারেট অবজেক্ট, মানে সেপারেট অবজেক্ট। আর তন্ময়, সেও হচ্ছে এক ধরনের সেপারেট অবজেক্ট। তিনজনে আমরা আলাদা আলাদা হিউম্যান বিং। বাট তিনটি হিউম্যান বিং এর মধ্যে আমরা যেহেতু তিনজনই আলাদা, বাট স্টিল আমাদের কিছু কমন প্রপার্টিজ আছে। যেরকম আমাদের দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে। তাহলে পার্টিকুলারলি এই জিনিসগুলো কার আন্ডারে পড়ছে? এই জিনিসগুলো আমাদের হিউম্যান ক্লাসের আন্ডারে পড়ছে, কারেক্ট? তাহলে ধরো আমার কাছে কি আছে? এই হিউম্যান ক্লাস। তাহলে আমি নিজের মধ্যে একটা আলাদা অবজেক্ট হতেই পারি, বাট আমি কোন ক্লাস থেকে বিলং করব? হিউম্যান। হিউম্যান। তার মানে সায়নদীপের মধ্যেও হিউম্যান থাকবে, পরিচিতের মধ্যেও হিউম্যান থাকবে, তন্ময়ের মধ্যেও হিউম্যান থাকবে। তো সিএসএস এর মধ্যে এরকম পার্টিকুলারলি আমরা যদি গ্রুপ ওয়াইজ স্টাইলিং প্রোভাইড করতে চাই, যে ধরো একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজের মধ্যে এখান থেকে এতটা সেকশন হচ্ছে এক ধরনের গ্রুপ, এখান থেকে এতটা হচ্ছে এক ধরনের গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ ওয়ান। এটা হচ্ছে আমার গ্রুপ ওয়ান, G1। এই গ্রুপের মধ্যে ৪-৫টা ট্যাগ আছে। ধরো পার্টিকুলারলি আরো কোনো জায়গায় আমি ধরছি এটা হয়ে গেল আমার গ্রুপ টু, G2। এখানে আবার কিছু লাইনস অফ কোড লেখা আছে। আমি চাই যে গ্রুপ ওয়াইজ এগুলোকে কি করতে? অ্যাগ্রিগেট করতে। সেগ্রিগেট নয়, অ্যাগ্রিগেট করতে। একসঙ্গে করতে। তাহলে আমি কি করব? যেই এলিমেন্ট গুলোকে আমি সিমিলার গ্রুপে রাখতে চাই, তাদের আমি ক্লাস নেম প্রোভাইড করব। এরপরে ক্লাস নেমটা কি? ক্লাস নেম হচ্ছে তোমার ওই অ্যাগ্রিগেট করার জন্য একটা ওয়ে, যেটা আমরা এখানে দেখলাম যে তিনজনে কি হতে পারে? সেম হতে পারে। কিন্তু আমি যদি তিনজনের পার্টিকুলারলি জেনেটিক্স, বা আমি যদি তিনজনের ডিএনএ ওপর বেস করে তিনজনকে অ্যাগ্রিগেট করতে চাই, তাহলে কি সেটা কখনো পসিবল হবে? কখনোই হবে না। কারণ না। তিনজনের জেনেটিক্স আলাদা হবেই। তাহলে আমাদের কি আছে? আইডেন্টিটি আলাদা আলাদা। আমার আইডি আলাদা, তোমার আইডি আলাদা, তন্ময়ের আইডি আলাদা। তাহলে আইডি ওয়াইজ কি হয়? আইডি সবসময় আমাদের সবার ইউনিক হবে। কারেক্ট? আইডি আমাদের কি হবে? ইউনিক হবে। তো যখন আমরা কোনো সিঙ্গেল এলিমেন্টের উপরে এডিটিং করতে চাই, তখন আমরা কি প্রোভাইড করবো? ওটাকে আইডি প্রোভাইড করবো, যে ইউনিকলি পার্টিকুলারলি এই এলিমেন্টের উপরেই আমি এই স্টাইলিং প্রোভাইড করতে চাই। বাট ইন টার্মস অফ যখন আমরা মাল্টিপল, আমি কি বললাম? মাল্টিপল এলিমেন্টকে একসঙ্গে সিলেক্ট করে তাদের স্টাইলিং প্রোভাইড করতে চাই, তখন আমরা কি করব? ক্লাস প্রোভাইড করব। এরপরে ধরো যে আমরা কি বলছি, যে আমাদের ওয়েব পেজে এরকম কাইন্ড অফ সিনট্যাক্স আছে। একটা পি ট্যাগের মধ্যে লেখা আছে ABC। পি ট্যাগ ক্লোজ হলো। সেকেন্ড পি ট্যাগে আমাদের কি লেখা আছে? XYZ। এখানেও আমি পি ট্যাগ ইউজ করলাম। তো এরপরে যদি আমি এখানে গেট এলিমেন্ট বাই আইডি করে, ধরো এখানেও আমি কি লিখলাম? পি ট্যাগ, PQR। আর এখানে আমি লিখে দিলাম আরেকটা পি ট্যাগ, যেটার মধ্যে আমি লিখে দিলাম
কি লিখতে পারি? পি কিউ আর হয়ে গেছে, এক্স ওয়াই জেড হয়ে গেছে। লেটস সি ডি ই এফ। এরপরে পার্টিকুলারলি আমাকে একটা জিনিস বলো, যে যদি তুমি নরমাল পি ট্যাগ মানে ট্যাগের বেসিসে এগুলোকে ফেচ করতে চাও, আর এখানে তুমি লিখে দাও সবগুলোর কি কালার, কালার কি হয়ে যাক ব্লু, কালার হয়ে যাক ব্লু, তাহলে কি হবে, কি রিফ্লেকশন হবে, আমার প্রত্যেকটা ট্যাগের কালার কি হয়ে যাবে, প্রত্যেকটা এলিমেন্টের কালার ব্লু হয়ে যাবে। ব্লু। তুমি তো সেটা চাও না, তুমি কি চাও, যে আরে আমি না এই লাস্টের দুটোর কালার কি চাই, রেড চাই। তো তুমি এদেরকে স্পেসিফিক কি বলে দেবে, যে আমার এটার জন্য ক্লাস কি হয়ে যাক, ক্লাস হয়ে যাক আমার তুমি যে কোনো নাম দিতে পারো, পি, তুমি এটার জন্য ক্লাস বলে দিলে পি ক্লাস। ঠিক আছে, একটু পরিষ্কার করে লিখি। তুমি এটাকে কি বলে দিলে, যে তুমি কোন ক্লাস থেকে বিলং করছো, তুমি বিলং করছো ক্লাস, লেটস সে আমি ধরে নিচ্ছি পি ক্লাস, প্যারাগ্রাফ ক্লাস। ঠিক আছে, তাহলে এরপরে তুমি পার্টিকুলারলি কি বলছো, যে তোমার পি ক্লাসকে এডিট করতে হবে, তাহলে তুমি তোমার সিএসএস এর ফাইলে গিয়ে কি বলে পি ক্লাস দিয়ে কার্লি ব্রেসেসে লিখে বললে যে এটার কালার কি করে দিতে, রেড। তাহলে এখন কি হবে, তোমার ট্যাগের মধ্যে তো ছিল ব্লু, তার মানে এটা কি হয়ে যাবে ব্লু, এটাও হয়ে যাবে ব্লু, এটাও হয়ে যাবে ব্লু। কিন্তু যখন তুমি পি ক্লাসের কাছে আসছো, তখন তুমি কি বললে, এটার কালার কি হয়ে যাবে রেড। তাহলে এই পার্টিকুলার ট্যাগটার কালার মানে এই পার্টিকুলার ট্যাগটার কালার কি হয়ে যাবে রেড। এরপর লেটস সে তুমি এখানেও গিয়ে কি বলে দিলে, ক্লাস পি ক্লাস, কারণ যেহেতু আমরা বললাম যে আমরা একটা ক্লাসের নামে মাল্টিপল ট্যাগ অ্যাসাইন করতে পারি, কারেক্ট। তাহলে এটাকেও যদি আমি পি ক্লাস দিয়ে দিই, তাহলে একসঙ্গে এই দুটো এলিমেন্টের কালার কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে পারছো? রাইট। কুল। তো চলো এটার আমরা একটা লাইভ কোড দিয়ে এক্সাম্পল দেখে নিই। তো সিলেক্টরস, ক্লাস সিলেক্টর, ধরো আমি কি লিখে লিখে রেখেছি, এই চারটে জিনিস লিখে রেখেছি। প্রত্যেকটার ক্লাস আমি কি লিখেছি, প্রত্যেকটা নয়, স্পেসিফিক্যালি প্রথমটার আমি ক্লাস লিখে রেখেছি 4, সেকেন্ডটারও ক্লাস 4, তারপরে দুটোর আমি ক্লাস কি লিখে রেখেছি 5, কারেক্ট। এরপরে এগুলোর উপর আমি কি অ্যাপ্লাই করছি, এখন যদি আমি ইন্টারনালে যাই, আমি বললাম যে প্রত্যেকটা প্যারাগ্রাফ মানে প্রত্যেকটা কি হয়ে যাক, প্যারাগ্রাফ ট্যাগের ব্যাকগ্রাউন্ড ইয়েলো, কালার ব্রাউন, আর ফন্ট কি হয়ে যাক রোবোটো। ঠিক আছে, তাহলে এটার জন্য কি হলো, যেখানে যেখানে আমার পি ট্যাগ আছে সব থেকে বাইরের এন্টিটি, এ আর ভেতরে ক্লাস অব্দি চেক করলোই না। এ বাইরের এন্টিটি দেখলো, আচ্ছা ঠিক আছে তুমি পি ট্যাগ, তাহলে তোমার পি ট্যাগের জন্য আমার কাছে এই স্টাইলিংস আছে, এগুলো তুমি তাড়াতাড়ি নিজের মধ্যে ইন্টিগ্রেট করে নাও। সেজন্য এটা হলো। বাট আমি তো চাই যে যেরকম বাচ্চাদের হয় আর কি, যে এই সেকশনের জন্য ড্রেস কোড আলাদা হবে, বি সেকশনের জন্য ড্রেস কোড আলাদা হবে। সেই জন্য সেরকমই আমি কি বলছি, যে আমার যে ক্লাস 4, সেই ক্লাস 4 এর বাচ্চাদের জন্য কিছু একটা আলাদা স্টাইলিং প্রোভাইড করতে হবে এই ক্লাসের বাচ্চাদের জন্য, আর ক্লাস 5 এর বাচ্চাদের জন্য আলাদা স্টাইলিং প্রোভাইড করতে হবে, কারেক্ট। তো এরপরে এই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য আমি এরপরে কি করব, আমি আমার এক্সটার্নাল সিএসএস এ যাচ্ছি। অলরেডি আমরা ইন্টারনাল দেখলাম, চলো এক্সটার্নালে যাই এবারে। এক্সটার্নালে গিয়ে আমরা বলে দিচ্ছি যে ক্লাস 4 এর জন্য ব্যাকগ্রাউন্ড কালার কি করে দিতে, ব্যাকগ্রাউন্ড কালার করে দিতে অ্যাকোয়া, আর এটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার কি করে দিতে, লেটস সি আমি বলে দিচ্ছি পিঙ্ক, কারণ ওইখানে অলরেডি ইয়ে ছিল তো পিঙ্ক হয়ে গেল। তাহলে আমরা কি সাকসেসফুলি ক্লাসের থ্রু প্রপার্টিজ চেঞ্জ করতে পারছি, যেখানে যেখানে আমরা ক্লাস নেমটাকে লিখে রেখেছি সেম, তাহলে মাল্টিপল জায়গাতে আমার একসঙ্গে চেঞ্জ হয়ে গেল, তাহলে কি আমাকে বারবার বারবার করে প্রত্যেকটা ট্যাগে গিয়ে লিখতে হচ্ছে, ইয়েস অর নো? না, না। হচ্ছে না। কারেক্ট। তাহলে এখানে আমরা আরেকটা অবজারভেশন কি দেখলাম, যে যদি আমরা ক্লাস সিলেক্টরের থ্রু লিখি আর এলিমেন্ট সিলেক্টরের থ্রু লিখি, আমাদের অ্যাডভান্টেজ কার্ড মানে অ্যাডভান্টেজ না, কে বেশি অ্যাডভান্টেজ পাবে। দেখো এখানে তো আমরা এলিমেন্ট দিয়েও পেজ করে রেখেছি, এলিমেন্ট মানে সব থেকে বাইরের এন্টিটি, মানে সব থেকে বাইরের যেখানে আছে এই পি ট্যাগ, এ আর ওটার ভেতরে যাচ্ছেই না যে ও ক্লাস আছে, সেটা বেশি প্রায়োরিটি পাচ্ছে নাকি ক্লাস সিলেক্টর বেশি প্রায়োরিটি পাচ্ছে, কোনটা বেশি প্রায়োরিটি পাচ্ছে? নাসিব আছে। ক্লাসই পাচ্ছে। তাহলে এলিমেন্ট আর ক্লাসের মধ্যে কে জিতবে, ক্লাস। সেই জন্য আমরা এই যে এলিমেন্ট, সেই এলিমেন্টের বেসিসে খুব একটা যে আমাদের এইচটিএমএল এ খুব একটা যে স্টাইলিং প্রোভাইড করি, সেটা না, আমরা রাদার কি করতে পারি, ক্লাস নেম প্রোভাইড করতে পারি, সেটা একটা বেশি বেটার অ্যাপ্রোচ। হুম। ঠিক আছে, বাট এগেন আমার এই স্টেটমেন্ট গুলোকে একদম কোড করে রেখো না যে এটা করতেই হবে, এটা তোমার টোটালি কোড লেখার ধরন আর তোমার ইউজ কেসের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে,
কখনো কোনো ওয়ার্ডকে কোড করবে না। যে একটা ডেভেলপার যদি এই ওয়েতে কোড করতে কমফোর্টেবল হয়, তোমাকেও সেই ওয়েতেই যেতে হবে। ও হয়তো ম্যাক্স টু ম্যাক্স তোমাকে অ্যাপ্রোচ বলতে পারে যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ। বাকি তুমি এরপরে তোমার প্রজেক্ট, তোমার স্ট্যান্ডার্ডাইজেশন কি না কি, ক্লায়েন্টের কিরকম রিকোয়ারমেন্ট আসছে, বা একটা যখন তুমি কর্পোরেটে কাজ করছো, কর্পোরেটে কোড লেখার কিছু স্টাইল হয়। প্রত্যেকটা কোম্পানির আলাদা, আলাদা। তারা কিছু একটা জিনিস মেইনটেইন করে। তো সেখানে কিরকম কি ওরা মেনশন করেছে, সেগুলো দেখে তুমি তোমার কোড লেখো। কারেক্ট? তো এটা হয়ে গেল। লাস্ট এগেইন আমরা এরপরে দেখি আইডি সিলেক্টর। তো আইডি সিলেক্টরের জন্য আমি কি করলাম? সবার ফার্স্টে এই জিনিসগুলো নিয়ে নিলাম। এরপরে দেখো আমি কি বলছি, যে আমি ক্লাস সিলেক্টরের থ্রু কি বললাম। এখন দেখো কি হচ্ছে, প্রত্যেকটাতে আমি একটা প্যারাগ্রাফ লিখে রেখেছি। তো প্যারাগ্রাফের জন্য যদি আমি এখন ক্লাস সিলেক্টর না লিখি, ক্লাস সিলেক্টর আমি লিখছি না, ধরো একটা মোমেন্টে এগুলোকে আমি কমেন্ট আউট করে দিলাম, তো কি হলো, ওই ট্যাগের নেমের থ্রু আমি যে সিএসএসটা লিখেছি সেটা প্রায়োরিটি পেলো, যেহেতু ওটা একটাই আছে, পাবেই। বাট যে আমি ক্লাস মেনশন করছি, কে বেশি প্রায়োরিটি পাচ্ছে? ক্লাস। এরপরে এই ক্লাসের মধ্যেও আমি কি করে দিচ্ছি, যখন আইডি এন্টার করে দিচ্ছি, যে ফার্স্ট এরটার নাম কি বেলাল, সেকেন্ড এরটার নাম কি ইমন, থার্ড এর নাম কি শীতল, আর ফোর্থ ওয়ানের আইডির নাম কি শুভায়ন। আর এগুলোকে গিয়ে যখন আমি স্টাইলিং প্রোভাইড করছি, চলো দেখি কি হচ্ছে ব্যাপারটা। তো লেটস সি, চেঞ্জ করলাম। তাহলে বেলালের জন্য কি হচ্ছে, কালার রেড হয়ে যাচ্ছে। শীতলের জন্য কি হচ্ছে, শীতল থার্ড এলিমেন্ট ছিল, তাহলে ব্লু হয়ে গেল। এরপরে ইমন, ইমনের জন্য কি হচ্ছে, কালার অ্যাকোয়া। ইমন কোথায় ছিল? সেকেন্ডে। বাট আমি কি বলছি, ইমনের উপরে যখন আমি হোভার করব, ইমনের উপরে কি করবো আমি, যখন হোভার করব, দেখো এখানে ইমনের উপরে হোভার করলাম, তো কি হবে, এর ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন হয়ে যাবে। তাহলে ইমন আমার সেকেন্ড এলিমেন্ট ছিল, তাহলে এটা কি হয়ে গেল, ব্রাউন হয়ে গেল। আর কালার কি হয়ে যাবে, অ্যাকোয়া। কারেক্ট? ইনিশিয়ালি নয়, হোভার করার পরে। এরপরে তোমরা এখানে একটা অবজারভেশন দেখেছো, যে যখন আমরা আইডি থ্রু ফেচ করছি, আমরা স্টার্টিং এ কি ইউজ করছি? হ্যাজ। যখন আমরা ক্লাসের থ্রু ফেচ করছি, স্টার্টিং এ কি প্লেস করছি? একটা ডট। এগুলো হচ্ছে তোমার নরমাল নর্মস, যে যখন আমরা ক্লাস বেসড অ্যাক্সেসিং করবো, আমাদেরকে কি করতে হবে? ডট বসাতে হবে। যখন আমরা আইডি বেস সিলেকশন করবো, তখন আমাদেরকে হ্যাজ বসাতে হবে। আর যদি আমরা নর্মাল ট্যাগ বেস করি, তখন কিছু না। এরপরে তোমাদের মনে হবে ঠিক আছে, এক্সটার্নালে তো করছি, বাট কোথায় ইন্টারনালে তো দেখতে পেলাম না। কারণ ইন্টারনালে তো এইচটিএমএল এর নিজের ওটা, তুমি হ্যাশ দিয়ে করছো না ডট দিয়ে করছো, ও জেনে কি করবো? ও তো জানে যে তুমি ওরই একটা পার্ট, মানে এইচটিএমএল এরই একটা পার্ট, কে সিএসএস। কারণ সেম ডকুমেন্টে আছে, সেম ফাইলের মধ্যে আছে। তাহলে সেই সময় আমাদেরকে কি করতে হবে না, ওই যখন ইন্টারনাল সিএসএস বা ইনলাইন সিএসএস ইউজ করছি, ওই পার্টিকুলার হ্যাশ বা ডট আমাদেরকে ইউজ করতে হবে না। তাহলে আমাদের যে বেসিক সিলেক্টরস এর মধ্যে তিনটে পার্ট ছিল, আইডি আর ক্লাস আর এলিমেন্ট, এই তিনটে কি তোমাদের ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? মোটামুটি ক্লিয়ার। ইয়েস স্যার, হয়েছে। তন্ময় কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে বলো? তেমন কিছু প্রবলেম নেই। ফের একবার রিপিট করে মানে ভিডিওটা রিপিট করে নেবো, ব্যাস ক্লিয়ার হয়ে যাবে। হয়ে যাবে তো? ঠিক আছে। এখন আর কোনো ডাউট রেখো না, ঠিক আছে? কারণ এখন তো বেসিক থেকে করাচ্ছি। তো ঠিক আছে, কুল। তাহলে স্যার মানে একটা জিনিস আমি বলছি জেনারেলি, মানে ধরুন আপনি যেটা বোঝাচ্ছেন আমরা তো মানে কনসেপচুয়ালি বুঝতে পারছি। মানে একটু যদি কিছু টাস্ক দিয়ে দেন যেটা আমাদের হ্যান্ডস অন করতে হবে, তাহলে আরো কিছু দেখো, ডাউট থাকলে ক্লিয়ার। দেখো এখন তোমরা যে স্টেজে আছো, এটা ম্যাক্সিমাম আমাকে অনেক জায়গাতেই বলে, মানে অনেক জায়গাতে ইন দ্য সেন্স কি, অনেকেই বলে যে যেই জিনিসটা আমি করছি সেটার প্রপারলি আমি টাস্ক পাচ্ছি না। বাট তুমি একটা জিনিস ভেবে দেখো, যে এখন তোমরা যে স্টেজে আছো, সেই স্টেজে আমি যদি তোমাদেরকে টাস্ক দিয়ে দিই, ওই জিনিসটা তোমাদের ওভারবার্ডেন হয়ে যাবে। আলটিমেটলি তোমরা আগে একটু হ্যান্ডস অন হও, যে জিনিসগুলো কি করে লিখতে হচ্ছে না লিখতে হচ্ছে, তারপরে যদি তোমাদেরকে টাস্ক দিই আমি, সেটা বেশি আমার মনে হয় বেটার হবে। কারণ না এখন হ্যান্ডস অন মানেই তো আমি কিছু একটা লিখবো, তাই না? আমি বলছিলাম সিম্পল, যেটা আপনি এক্ষুনি দেখালেন যে আপনার ইন্টারনাল যে হোয়াইট স্ক্রিনে একটা লাইন লিখছি, সেটা স্টাইলটা চেঞ্জ করছে, তো এরকম কিছু যদি, মানে আমি বিগ কিছু বলছি না তো, মানে বেসিক। আহ, দেখো, যদি বেসিক টাস্ক আমি বলতে চাই, তাহলে নর্মাল তোমরা আমার কোডকে ফলো করে নিজের মতো কিছু স্টাইলিং এলিমেন্ট প্রোভাইড করতে পারো। যেরকম এখন আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখালাম। তোমরা সিএসএস এর মধ্যে আর কি কি প্রপার্টিজ আছে সেগুলোকে এক্সপ্লোর করতে পারলে। এরপর সিএসএস এর প্রপার্টি তোমরা কোথায় এক্সপ্লোর করবে, ধরো সিএসএস প্রপার্টিজ, প্রপার্টি লিস্ট, তুমি গেলে, তুমি W3 স্কুলের রেফারেন্স নিলে, তো এখানে এত এত প্রপার্টি আছে, এ দিয়ে এত প্রপার্টি আছে, ব্যাক শ্যাডো আছে, বর্ডার আছে, বর্ডার কি করবে না করবে সেই জিনিসগুলোকে তুমি দেখতে পারো, ব্লক সাইজ আছে। তো এখন তোমাদের ইনিশিয়ালি কাজ হচ্ছে যে সিএসএস এর মধ্যে কি কি প্রপার্টিজ আছে, সেই প্রপার্টি গুলোকে এক্সপ্লোর করা, সেই প্রপার্টি গুলোকে বসানো, এক একটা জিনিসকে তুমি ভালো করে পড়তে পারো। তো এই যে পার্টিকুলার ডকটা আছে, যেটা হচ্ছে আমার W3 স্কুলস এর, সেই W3 স্কুলস এর ওয়েবসাইটটা তুমি ফলো করতে পারো। কারণ এখানে তোমরা মাল্টিপল যে সিএসএস এর প্রপার্টিজ আছে সেগুলো বুঝতে পেরে যাবে। আর কি করে কি ইমপ্লিমেন্ট করতে হবে চেষ্টা করো যে করার।
ইফ না পারো কোনো ব্যাপার নয়। আমি যেটা ১ম দিন থেকে বলে আসছি যে সিএসএস এ কেউ মাস্টার হয় না। যেটুকু দরকার, যেটুকু কাজ করার ওটুকু করতে পারলেই এনাফ। ঠিক আছে? ওকে স্যার। হুম। আহ তো চলো এরপরে চলে আসি আমরা কি আমাদের সিউডো সিলেক্টরস এ। সিউডো সিলেক্টরস এর মধ্যে আমরা অনেক রকমের সিলেক্টরস হয়। আমাদের আফটার হয়, আমাদের বিফোর হয়, আমাদের হোভার হয়। তো একবার যদি আমি তোমাদেরকে দেখাই সিউডো সিলেক্টর সিএসএস। তো সিউডো সিলেক্টর জিনিসটা কি? তো এ কি বলছে, আ সিউডো সিলেক্টর ক্লাস, আ সিউডো ক্লাস ইজ ইউজড টু ডিফাইন স্পেসিফিক স্টেট অফ অ্যান এলিমেন্ট। মানে এ আমাদের এলিমেন্টের একটা স্টেট বোঝাতে হেল্প করছে। স্টেট মানে ওই যে আমরা ওই জিনিসটার উপর যদি হোভার করি, তাহলে হোভার করা কি একটা স্টেট। আমরা লেটস সি বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করার আগে কিছু একটা অপারেশন হবে, তাহলে ওটা হচ্ছে বিফোর স্টেট। বাটনে ক্লিক করার পরে, বাটনে ক্লিক করার পরে কিছু একটা হবে, তাহলে ওটা হচ্ছে আফটার স্টেট। আর যেই মুহূর্তে আমি বাটনে হোভার করছি সেটাও একটা স্টেট। তাহলে এইগুলোকে কি বলছে আমার স্টেট। তাহলে সিউডো সিলেক্টরস কি, আমরা ডাইরেক্টলি সিউডো সিলেক্টর লিখি না। যেরকম এখানে দেখো বাটনের উপরে যে আমি হোভার করলাম, কি হলো, বাটন ব্লু হয়ে গেল। এটার উপরে, এটার উপরে তো কোনো এটা প্রোভাইড করেনি, তাহলে এটা হচ্ছে এক ধরনের স্টেট। তাহলে আমাদের স্টেট কি করে আমরা লিখতে হয়, আমাদের সিলেক্টর কোলন আমরা কি সিউডো ক্লাস ইউজ করতে চাই। তো ধরো এখানে যে লাইনটা আমরা লিখেছিলাম যে এখানে এরা কি বলছে যে কি করে আমরা সিউডো সিলেক্টর ইউজ করতে পারি। তো আমাদের ফার্স্টে সিলেক্টরের নাম দিতে হবে। তাহলে ধরো আমরা আইডি বেস সিলেকশন করছি, তাহলে আমরা ইমন দিলাম। এক্সটার্নাল সিএসএস এ গিয়ে আমরা কি বললাম যে ইমন দিয়ে আমাদেরকে কি দিতে হবে, কোলন দিয়ে আমাদের সিউডো ক্লাস, আমাদের সিউডো ক্লাসের নাম কি। তো আমরা এখানে দিলাম হোভার। তো হোভারে গিয়ে আমরা কি বলে দিচ্ছি, এরপর ওরা কি বলছে, প্রপার্টি আর সেই প্রপার্টি রেসপেক্টেড ভ্যালু। তো আমরা বললাম যে যখনই এই ইমনের ওপরে কেউ হোভার করবে কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে ব্রাউন। আর আমাদের যে টেক্সট কালার, সেই টেক্সট কালারটা হয়ে যাবে এক। ঠিক আছে? এরপরে টাইপ অফ আমাদের সিউডো ক্লাস কি কি হতে পারে। ধরো মাউস হোভারের জন্য কি হবে, এ ডট হোভার। ধরো ভিজিটেড এর উপরে কি হবে, এ ডট ভিজিটেড। অ্যাক্টিভ এর উপরে কি হবে, মানে কোনো জিনিসকে আমরা যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে এই ধরনের এটা হয়ে যাবে। তো লেটস অ্যাজিউম এই চারটে জিনিসই আমরা দেখি, এই চারটে জিনিসই দেখি। তো আমরা কি করব, আমাদের পার্টিকুলারলি ওয়েব পেজে একটা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নেবো, এই ট্যাগ নিয়ে নেবো। আর এখানে আমরা জাস্ট এখানে নিলাম হাই, হাই। ঠিক আছে? এতটা অব্দি আমরা লিখে নিলাম। এরপরে এই যে হাই লিখেছি সেটার এগেইনস্টে যে সিএসএস আছে সেই সিএসএস গুলো আমরা লিখি। চলো এবারে দেখি কি হচ্ছে। তাহলে স্টার্টিং এ কি বলেছে, এ ডট লিঙ্ক, লিঙ্কের কালার কি হবে, রেড। তাহলে লিঙ্কের কালার রেড চলে এসছে, লিঙ্কের কালার কি হ্যাঁ রেড স্যার। চলে আসছে। যদি আমরা এটাকে না লিখতাম তাহলে লিঙ্কের কালার কি আসতো, ব্লু আসতো। হুম। কারেক্ট? ব্লু কেন এসছে, কারণ এটা একটা অ্যাক্টিভ লিঙ্ক, কারণ এটা একটা অ্যাক্টিভ লিঙ্ক। বাট যেহেতু আমি ওকে স্পেসিফিক্যালি মেনশন করে দিলাম যে এর লিঙ্কের কালার কি হবে, রেড। এরপরে যদি আমি লিঙ্কটাকে ভিজিট করে নিই তাহলে কালার কি হয়ে যাবে, গ্রিন। গ্রিন। যদি এটার উপরে আমি মাউস হোভার করি তাহলে কি হবে, পিঙ্ক। তো এটার উপরে যদি আমি মাউসটাকে নিয়ে যাই কালার কি হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, পিঙ্ক। হ্যাঁ, দেখো আমি স্ক্রিনটাকে একটু বড় করে দিই। তাহলে এটার উপর যেই হোভার করছি কি হলো, লিঙ্কের উপরে হোভার করলে পিঙ্ক হয়ে গেল। তাহলে এই সিলেক্টরও কাজ করছে। অ্যাক্টিভ কিনা সেটা বোঝানোর জন্য কি হবে, যেটা তোমাদেরকে আগেই দেখালাম যে অ্যাক্টিভ আছে সেই জন্যই ওটা ব্লু দেখাচ্ছিল। এরপরে যেই আমি এটাকে ভিজিট করে নেবো এটার কালার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, গ্রিন। তো ধরো এটার উপর আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে, কি হয়ে গেল কালার, গ্রিন। দেখো এটার অ্যাড্রেসটা পাল্টে গেল। আবার যদি আমি একবার রিফ্রেশ করি কি হলো, গ্রিন হয়ে গেল, কারণ এটা অলরেডি ভিজিট হয়ে গেছে। কারেক্ট? তো হোপফুলি তোমরা সিওটো সিলেক্টর বুঝতে পারছো যে কি করে কাজ করে। ইয়েস। ঠিক আছে, এটাতে কারোর কোনো ইস্যু, না। সিওটো সিলেক্টরস আই হোপ তোমাদের ক্লিয়ার। এরপরে পার্টিকুলারলি সিওটো সিলেক্টরস হয়ে যাওয়ার পরে আমাদের যে লাস্ট আজকের টপিক, সেই টপিকটা হচ্ছে আমাদের মাল্টিপল সিলেক্টরস। মাল্টিপল মানে কি, মাল্টিপল মানে হচ্ছে একসঙ্গে অনেকগুলো এলিমেন্টকে কেটার করা। কারেক্ট? মাল্টিপল মানে একসঙ্গে অনেকগুলো এলিমেন্টকে কেটার করা। এটা তো লেটস সি, আমরা যদি বলি, এক সেকেন্ড আমি এটাকে একটু কমেন্ট আউট করে দিই। হুম। তো ধরো এরপর আমি এইচটিএমএল এর থ্রু কি করলাম, একটা টেবিল ক্রিয়েট করলাম। এইচটিএমএল এর থ্রু আমি একটা টেবিল ক্রিয়েট করলাম। আচ্ছা আমি তোমাদেরকে এটাই রেকমেন্ড করবো যে তোমরা একটু এইচটিএমএল এর ক্লাসগুলো তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করানো হয়েছে। হ্যাঁ, না এসছে। স্যার। আহ, আমার কাছে আছে। তোমাকে পাঠিয়েছিল রজত স্যার? হ্যাঁ, 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 রজত স্যার পাঠিয়েছিল আমাকে। পাঠিয়েছিল, ঠিক আছে। তোমরা ওই ভিডিওগুলো গো থ্রু করো। আমি ঠিক জানি না যে কিরকম ভাবে কতটা, কারণ ওই ভিডিওগুলো আমি তৈরি করিনি আর আমি দেখিও নি। বাট স্যার যখন পাঠিয়েছেন নিশ্চয়ই ভেবেই পাঠিয়েছেন। তো তোমরা ওই ভিডিওগুলো গো থ্রু করো একটু। এক্সট্রা যদি কিছু তোমরা এইচটিএমএল পড়তে চাও তাহলে
আমাকে জানিও। বাট এট দিস মোমেন্ট আমি তোমাদেরকে HTML টা করাচ্ছি না। কারণ HTML সেরকম কোনো ডিফিকাল্ট জিনিস নয়। আর ইজিলি আমি ওটাকে কভার করতে পারি। ঠিক আছে? তো ওই ভিডিওগুলো দেখো। যদি কোনো প্রবলেম হচ্ছে বা যদি মনে হচ্ছে এই জিনিসটা আমি HTML এ বুঝতে পারলাম না, আমাকে WhatsApp এ বলো। সেগুলোর উপরে আমরা ডিসকাস করে নেব বাট পরে ওটা। ঠিক আছে? ওকে স্যার। আমি একবার রজত স্যারকে বলে তোমাকে লিঙ্ক গুলো পাঠিয়ে দেবো। ঠিক আছে? অরিজিৎ? লিঙ্ক বলতে ওই কিছু ভিডিওস নাকি ভিডিওর লিঙ্ক হ্যাঁ, ইউটিউবের? ভিডিও ইউটিউবের হ্যাঁ, লিঙ্ক। হ্যাঁ, ইউটিউবে হ্যাঁ, ইউটিউবে সেটা পেয়েছি আমি। সরি, আমি বুঝতে পারিনি। ক্লাস বলছিলেন প্রথমে। ও আচ্ছা। না, না সেটা নয়। তো দেখো এখানে যেরকম আমরা কি ক্রিয়েট করছি, একটা HTML টেবিল ক্রিয়েট করছি। সেই টেবিলের প্রত্যেকটা রোতে আমার দুটো করে এলিমেন্ট আছে। আদিত্য, বেলাল। সেকেন্ড রোতে এটা। ধরো আমি এটাকে না করে কিরকম করে বললাম যে টিএইচ, আর এটাও হয়ে যাবে আমার টিএইচ। আমরা প্রথমটা নাম দিয়ে দিলাম নেম, তারপর একটা নাম দিয়ে দিলাম আমরা ইমেল। ঠিক আছে? এরপরে আমি এখানে লিখলাম অরিজিৎ, আর অরিজিতের মেল লিখছি অরিজিৎ@chatgpt.com। সেকেন্ড আমি লিখলাম তন্ময়, আর এখানে আমি তন্ময়কে বলে দিলাম তন্ময়@google.com। তাহলে আমি একটা টেবিল ক্রিয়েট করে দিয়েছি। বাট এই টেবিলটা কি দেখতে খুব একটা ভালো লাগছে? মনে হচ্ছে এটা একটা ট্যাবুলার ফরম্যাটে আছে? না। না। তাহলে ট্যাবুলার ফরম্যাটে রাখার জন্য এটাকে আমাকে কি করতে হবে? রো আর কলাম দিতে হবে। রো আর কলাম তো আছে বাট ওই লাইনগুলো নেই। কারেক্ট? মানে এদেরকে আমাকে কি প্রোভাইড করতে হবে? কিছু না কিছু একটা বর্ডার। তাহলে বর্ডার প্রোভাইড করার জন্য আমি কি করব? আমার যে টেবিল আছে, সেই টেবিলের মধ্যে আমি কি বললাম? যে টিআর প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামে কি করতে? একটা বর্ডার দিতে 2 পিক্সেলের। আর যেই বর্ডার হয়ে যাবে, আমি বর্ডারকে কি বলে দেবো? কোল্যাপস। কোল্যাপস মানে কি? যদি কোল্যাপস না দিই তাহলে কি হবে দেখো? প্রত্যেকটা ইয়ে এরকম ভাবে আসছে। বাট যেই আমি কোল্যাপস দিলাম, তো কি হয়ে গেল? ওগুলো একসঙ্গে মার্জড হয়ে গেল। মানে যেই লাইনগুলো আলাদা, আলাদা আসছিল, যে বর্ডার গুলো আলাদা, আলাদা করে আসছিল, সেই বর্ডার গুলোকে আর আলাদা করে আসছে। কোল্যাপস মানে কি? একসঙ্গে জুড়ে যাওয়া। যেরকম ব্রিজ কোল্যাপস হয়ে যায়। তো সেরকমই ওই বর্ডার গুলো একসঙ্গে কি হয়ে গেল? কোল্যাপস হয়ে গেল। এরপরে তোমাদের মনে হতে পারে যে ঠিক আছে চলো এইগুলোতে তো আসছে। বাট এই নেম আর ইমেইলের মাঝখানে আসছে না কেন? কেউ বলতে পারবে নেম আর ইমেইলের মাঝখানে আসছে না কেন? কারণ আমরা কটা সিলেক্টর নিয়েছি? টিআর, টিডি আর টেবল। আর আমি এই দুটোকে কিসের মধ্যে লিখে রেখেছি? টিএইচ। টিএইচ মানে আমার টেবল হেডিং। তো এখানে যদি আমি কমা দিয়ে এটাকে বলে দিই টিএইচ, তাহলে টিএইচ এর মধ্যে আমার কি চলে এলো? বর্ডার চলে এলো? হ্যাঁ চলে স্যার। তো এলো। হ্যাঁ, হ্যাঁ, এরপরে হ্যাঁ। এখানে যদি তোমরা একটা অবজারভেশন দেখো, এর আগে আমরা যত কোড লিখছিলাম সেখানে আমরা সিঙ্গেল এলিমেন্টকে ট্রিট করছিলাম। ইদার সেটা একটা ক্লাস হচ্ছিল, ইদার সেটা একটা আইডি হচ্ছিল, ইদার সেটা একটা সিলেক্ট মানে সিউডো সিলেক্টর হচ্ছিল। কারেক্ট? বাট এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে মাল্টিপল পার্টিকুলারলি ট্যাগস বা মাল্টিপল ক্লাস, এগুলোকে তুমি এখানে তো স্পেসিফিক্যালি আমরা ট্যাগ দিয়ে অ্যাক্সেস করেছি। বাট যেটাই করছি আমরা মাল্টিপল অ্যাক্সেস করছি। তাহলে মাল্টিপল জিনিসকে একসঙ্গে ডিজাইনিং করার জন্য আমরা যে সিলেক্টরের ইউজ করি সেটা হচ্ছে আমাদের মাল্টিপল সিলেক্টরস। আর মাল্টিপল সিলেক্টরস আমরা কিরকম ভাবে লিখি? আমাদের ট্যাগ নেম বা ক্লাস নেম বা আইডি নেম দিয়ে কমা 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 করে আমরা লিখতে থাকি যে যে জিনিসগুলো আমার পরপর চাই। কারেক্ট? তো হোপফুলি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে হ্যাঁ, মাল্টিপল হ্যাঁ। মানে কি। বলো স্টিল, যদি তোমাদের কারোর কোনো কিছু প্রবলেম থাকে তাহলে আমি রিপিট করে দিচ্ছি। তো আজকে আমরা বেসিক্যালি কি কি শিখলাম? আমরা টাইপস অফ সিএসএস শিখলাম, যেখানে আমরা সবার ফার্স্টে দেখে নিলাম যে হোয়াট ইজ ইন্টারনাল সিএসএস, হোয়াট ইজ এক্সটার্নাল সিএসএস, হোয়াট ইজ ইনলাইন সিএসএস। আর আমাদের সিএসএস এর মধ্যে যেই তিনটে সিলেক্টরস এর টাইপ আছে কি কি? সিম্পলের মধ্যে আবার তিনটে টাইপ আছে, এলিমেন্ট, ক্লাস, আইডি। তারপরে আমাদের সেকেন্ড টাইপের মধ্যে কি ছিল? আমাদের সিউডো সিলেক্টর। আর লাস্ট টাইপের মধ্যে আমরা মাল্টিপল সিলেক্টরস। মাল্টিপল সিলেক্টরস কিছুই না, ইজি। আমরা মাল্টিপল ট্যাগকে, মাল্টিপল ক্লাসকে, মাল্টিপল আইডিকে যদি একসঙ্গে এডিট করতে চাই তাহলে আমরা কমা কমা দিয়ে জাস্ট নাম লিখে সেগুলোকে এডিট করে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের মাল্টিপল। সিউডোতে আমরা দেখে নিলাম যে ওটা স্টেটের উপর ডিপেন্ড করছে, যে কোনো লেটস সি একটা লিংকের উপরে আমি যদি কোনো লিঙ্ক যদি আমার অ্যাক্টিভ লিঙ্ক হয় তাহলে ওটার জন্য ফার্স্টে এই কালার থাকবে। যদি লিঙ্কটার উপর ক্লিক করে দিই তাহলে ওই পার্টিকুলার লিঙ্কটার কালার কি হয়ে যাবে? গ্রিন হয়ে যাবে। যদি ওই লিঙ্কটার উপর আমি হোভার করছি, মানে মাউসটাকে আমি নিয়ে যাচ্ছি, তখন কি হয়ে যাবে? পিঙ্ক হয়ে যাবে। তাহলে এটা ওর অ্যাক্টিভিটি স্টেটের উপরে ডিপেন্ড করছে যে আমি কিরকম অ্যাক্টিভিটি পারফর্ম করছি। কারেক্ট? আর সিম্পল সিলেক্টর তো আই হোপ তোমরা ভালো করে বুঝতে পেরে গেছো। তো স্টিল বলো কারো যদি কোনো কোয়ারি থাকে, না হলে আমরা এন্ড করব।
স্যার একটা অন্য জিনিস জিজ্ঞেস করছি, মানে আমার ভিজুয়াল স্টুডিও তো আমি ইনস্টল করেছিলাম, মানে আপনার যেটা ভিএস কোড যেটা, হুম, হুম। এবার মানে এটা কি আরেকটা এক্সটেনশন লাগাতে হবে যাতে করে আমি ধরুন লাইভ যে চেঞ্জটা করছেন আপনি, মানে ইনস্ট্যান্ট যেটা আপনার লেফটে ইয়েলো ইয়েতে দেখাচ্ছে, সরি হোয়াইট বা যেখানেই হোক, বা সেটা দেখার জন্য মানে। না, না, দেখো বেসিক্যালি VS কোড যদি তুমি ইনস্টল করে থাকো তাহলে কি হচ্ছে যে আমি দুটো ট্যাবে শেয়ার করে দিলাম। তুমি যখনই কি করলে, ধরো এটা এই ট্যাগটার উপরে তুমি ব্ল্যাক এর জায়গায় তুমি বলে দিলে যে আমার বর্ডার কি হয়েছে পিঙ্ক। তো একটু ওয়েট করো, দিয়ে তোমার পেজ যখন রিফ্রেশ হবে, দেখো অটোমেটিক্যালি রিফ্রেশ হয় পেজ, ঠিক আছে? তো অটোমেটিক্যালি রিফ্রেশ হওয়ার পরে ওটা তোমার ডাইরেক্ট ইয়ে হয়ে যাবে। তোমার কি বারবার করে এখানে রিফ্রেশে ক্লিক করে করতে হচ্ছে? না না, আমি বলতে চাইছি যে এই লেফট আমি একটা লোকাল তাহলে বানিয়ে তারপরে ওটা দেখতে পাবো না, মানে বাদিকে আপনার, আমি তো ওই অব্দি পৌঁছাইনি এখন, আপনি যেটা বলছেন। লোকাল বানিয়ে দেখতে পারবো মানে আমি বুঝতে পারলাম না ঠিক। মানে আমি একটা ধরুন ডট এইচটিএমএল একটা ফাইল বানালাম, মানে বা ডকুমেন্ট বানালাম, হ্যাঁ, হ্যাঁ, সেটাকে আমি অ্যাক্সেস করছি থ্রু মানে ভিএস কোড। হ্যাঁ, আর লাইভ চেঞ্জেস দেখার জন্য আমাকে একবার একটা প্রম্পট দিয়েছিল, ইউ নিড টু হ্যাভ অ্যান এক্সটেনশন, মানে আমি ওই জন্য ওটা ইনস্টল করিনি, যে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে ওটা অটোমেটিক্যালি কি আমি যা চেঞ্জ করবো হয়তো মেবি ফিউ সেকেন্ডস ডিলে হতে পারে, রিফ্রেশ হ্যাঁ, করলে তখন এসে যাবে তো মানে। হ্যাঁ, 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 চলে আসবে। আমি তোমাকে বলবো যে একটা এক্সটেনশন তুমি ডাউনলোড করে নিতে পারো, সেটা হচ্ছে লাইভ সার্ভার। হ্যাঁ, লাইভ লাইভ সার্ভার, রাইট, এইটাই বলছিল, এটা কি মানে ফ্রিলি ডাউনলোড করা যাবে না মানে? হ্যাঁ, ফ্রিলি ডাউনলোড করা যাবে একদম। তোমরা দুজনেই এটা ডাউনলোড করে নিও লাইভ সার্ভার। যেই তুমি এই লাইভ সার্ভারটা ডাউনলোড করে নেবে, দেখো বেসিক্যালি এইচটিএমএল না স্টার্টিং এ তোমাদেরকে নিচে এই গো লাইভ এর অপশনটা দেয় না। তো ওয়ান্স ইউ হ্যাভ ডাউনলোড দিস থিং, তোমরা এই জায়গাটায় দেখতে পারবে যে একটা গো লাইভ এর অপশন চলে এসেছে। আমি যদি এখন নিচে করে মানে এই পোর্ট নাম্বারটাকে সরাই, গো লাইভ এ যেই তুমি ক্লিক করলে, হ্যাঁ। ধরো তুমি গো লাইভ এ ক্লিক করেছো, সঙ্গে সঙ্গে কি হবে, তোমার ডকুমেন্টটা রেন্ডার হয়ে যাবে। তো এটা ছিল তোমার, আমার যেরকম ওয়ান এর মধ্যে প্রেজেন্ট ছিল, তো এটা ডকুমেন্ট ছিল, এটা আমার রেন্ডার হয়ে গেছে। তো এই লাইভ সার্ভারটা এনেবল করে নিয়ে দিয়ে তোমরা তোমার এইচটিএমএল এর মধ্যে যা যা যাবতীয় চেঞ্জেস করবে, সেই চেঞ্জেস গুলো উইদিন ফিউ মিলি সেকেন্ড রিফ্লেক্ট হয়ে যাবে।